দেশে এসেই তারেক রহমান বিরাট ভুল করলেন, ভুল বক্তব্য দিলেন, যে বক্তব্যে আমরা একমত হই এবং আমরা এর প্রতিবাদ জানাতে বাধ্য। হাদিকে নিয়ে যদি কেউ কটাক্ষ করেন বা তাকে কালার করা, তাকে তার চরিত্র হননের চেষ্টা করেন, আপনি আমার জন্য দুশ্মন হবেন, আবার গণদুশ্মন হবেন, মাথায় রাখবেন। কেননা আমরা হাদির ভিতরে আমরা বাংলাদেশ দেখেছি, সত্যি কথা বলতে গেলে, এবং যদি পার্টিজান ওয়েতে আমি বলি, আমি হাদির ভিতরে একজন জিয়াউর রহমানকে দেখেছি, অনেস্টলি স্পিকিং। শেখ হাসিনা টানা 15.5 বছর ক্ষমতায় থেকে তিনি ভেবেছিলেন তিনি নমরুদ কিংবা ফেরাউন হয়ে যাবেন, তিনি কখনো ক্ষমতা হারাবেন না। পুরো রাষ্ট্রযন্ত্র তার কথায় উঠবে, তার কথায় বসবে, তার কথায় ঘুমাবে, তার কথায় ঘুম থেকে জাগবে। তিনি হাতের ইশারায় যা চাইতেন তাই হতো। ওনাকে ইমাম হিসাবে পরিচয় করাই দিছিল, কিন্তু একজন ইমাম কিভাবে বেপথে যাবে, এটা তো হইতে পারে না। সঠিক পথে থাকতে হবে। ইমাম বলতে কি বোঝায় ভাই, বুঝছেন? যে নেতা, হ্যাঁ নেতা, মনে করেন যে ইমামতি করতেছে, উনি আমার নেতা, উনার পিছনে আমি নামাজ পড়বো কেন? উনাকে আমি বিশ্বাস করি, উনাকে বিশ্বাস করি বলেই তো উনার পিছনে নামাজ পড়তেছি, তার মানে উনি আমার ইমাম। ঠিক তেমনি ভাই নেতাও একজন ইমাম। নেতার পিছনে আমরা কখন থাকবো? যখন আমরা বিশ্বাস করবো যে না, ও সঠিক পথে আছে, ও আমাদের জন্য কাজ করবে, এটাই তো নেতা হয়, তাই না? কিন্তু নেতা যখন কারো কাছে বিক্রি হয়ে যাবে, সেটা তো নেতা হইতে পারে না। দর্শক, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আজকের এই ভিডিওটি সাজানো, সেটা হয়তো আপনারা উপলব্ধি করতে পেরেছেন ভিডিওর শুরুতে কিছু ভিডিওর অংশ বিশেষ দেখেই। দর্শক, দেশ কোন দিকে এগোচ্ছে, দেশ কোন দিকে যাচ্ছে, দেশের বর্তমান পরিস্থিতি কি, সকল বিষয় নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটি দেখলে আপনারা অনেক কিছু জানতে পারবেন বা গোপন কিছু তথ্য প্রকাশ পেতে চলেছে আজকের এই ভিডিওর মাধ্যমে। সবাইকে বলবো একটু ধৈর্য সহকারে আজকের ভিডিওটি দেখবেন এবং মনোযোগ সহকারে বিশ্লেষকদের বিশ্লেষণগুলো শুনবেন, তাহলে সবকিছু আপনারা খোলাসাভাবে জানতে পারবেন বা বুঝতে পারবেন। তো চলুন তাহলে আর কথা কেন, একটা লাইক দিয়ে মূল নিউজে চলে যায়। হ্যাঁ, যাওয়ার আগে বলবো, যারা এখন পর্যন্ত আমাদের এই নাসির বার্তা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এই ধরনের আপডেট গরম গরম খবর পেতে আমাদের এই নাসির বার্তা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা করেছেন ধন্যবাদ। চলুন একটা লাইক দিয়ে এবার সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা শুনে আসি। তবে এয়ারপোর্টে নেমে একটা কাজ করছে যেটা আমার খুবই ভালো লাগছে, যে উনি জুতা মোজা খুলে মাটিতে পা দিছে, মাটিতে পা দিয়ে এবং কিছু মাটি হাতে নিয়ে, পাশে একজন ছিল তার হাতেও দিল। এই ব্যাপারটা খুবই ভালো লাগছে। আরেকটা ব্যাপার ভালো লাগছে, এয়ারপোর্টের লাউঞ্জে বসে ডক্টর ইউনূস স্যারকে উনি টেলিফোন করছে, ধন্যবাদ জানাইছে। ওনার যেভাবে সিকিউরিটি দিচ্ছে, যে ব্যবস্থাগুলো করছে সরকার, এই ব্যাপারে উনি খুবই হ্যাপি, এই জন্য ধন্যবাদ জানাইছে। যাই হোক, ওই এয়ারপোর্ট থেকে আসতে আসতে বুঝিনি তো ভাই, লক্ষ লক্ষ মানুষ, কিভাবে সম্ভব? সবার উপর দিয়ে তো আর জোর করে আসা যায় না, ধীরে ধীরে আসতে হয়, সবার সাথে একটু হাত নাড়তে হয়, কথা বলতে হয়। না, কথা বলে নাই, হাত নাড়ছে। যাই হোক, একটা টাইমে এসে উনি পৌঁছাইলেন এবং ওনার বক্তব্য রাখলেন, যেটার অপেক্ষায় আমি এখানে 1 ঘন্টা ধরে বসে আছি ভাই, ওই লাইভ দেখতেছিলাম যে কি বক্তব্য রাখে। তবে হ্যাঁ, ওনার বক্তব্যের মধ্যে যখন উনি শহীদ হাদিকে নিয়ে কথা বললো না, মনটা ভরে গেল ভাই। হ্যাঁ, আমি অপেক্ষা করতেছিলাম, আমি বিশ্বাসও করতেছিলাম যে উনি হাদিকে নিয়ে কথা বলবে। হ্যাঁ, এটা আমার বিশ্বাস ছিল এবং তাই বলছে উনি। যাই হোক, দেশের সবাইকে নিয়ে নতুন একটা বাংলাদেশ গড়তে চায়, খুবই সুন্দর সুন্দর কিছু কথা বলছে। ওনার মা কথা বলছে যে দেখেন, আমার মা হাসপাতালে, আমার মন পড়ে আছে এখানে, তারপর আমি আপনাদের সামনে আসছি, কারণ আপনাদের নিয়েই তো আমার এই বাংলাদেশ, আপনাদের সঙ্গে নিয়ে বাংলাদেশ গড়তে চাই, এই দুইটা মনের কথা বলতে আসছি। বলে বিদায় নিয়ে এখন এবার কি আর হাসপাতালের দিকে যাবে? এই মুহূর্তে মনে হয় যাচ্ছে। যাই হোক, মার কাছে সন্তান যাবে, এর চেয়ে আনন্দের কি হতে পারে ভাই? উনি সবাই কাছে দোয়া চাইছে ওনার মায়ের জন্য। আমরা মন থেকে দোয়া করি বেগম খালেদা জিয়া আমাদের মাঝে ফিরত আসুক। হ্যাঁ ভাই, উনি একটা ইতিহাস, ওনার মতো নেত্রী আমাদের মধ্যে ফিরে আসলে ভাই দেশের জন্য অনেক মঙ্গলজনক কাজ হবে। হ্যাঁ ভাই, সবাইকে একটা জায়গায় আনতে পারবে। ধরে নেন, বেগম খালেদা জিয়া যদি কোনো কারণে পৃথিবী থেকে বিদায় নেয় ভাই, ওই দিন কি হবে আপনারা তো বুঝেন। আল্লাহ না করুক এরকম কিছু হোক, উনি আমাদের মধ্যে ফিরত আসুক, এটাই চাই। কিন্তু তারপরও তো ভাই মৃত্যুর স্বাদ সবাইকে নিতে হয়। যদি ধরেন এই কিছুদিনের মধ্যে যদি উনি আল্লাহর পেয়ারা হয়ে যায়, তাহলে ভাই এই নির্বাচনটা কি ঠিক টাইমে হবে? আপনাদের কি মনে হয়? আমার তো মনে হয় কিছু প্রবলেম দেখা দিবে, নির্বাচন পিছাইতে হইতে পারে, এরকম ঘটনা ঘটতে পারে। কারণ কি জানেন ভাই, আজকে আপনারা নিজেরাই দেখছেন যে যেভাবে মানুষ সমাগম হয়েছে, কত লক্ষ মানুষ হয়েছে, এটা নিয়ে হয়তো 2-1 দিন চলবে, কথাবার্তা চলবে, সেখান থেকে আমরা জানতে পারবো কত লক্ষ মানুষ হয়েছে। কিন্তু এই মানুষদের প্রাণপ্রিয় দল তো বিএনপি, তাই না? আর বিএনপির মতো একটা দলের দরকার আছে এই দেশে। আর বিএনপির মতো একটা দল ভাই এই পথে চলে যাবে, এটা তো হইতে পারে না। আমার মনে হয় এখন সঠিক পথে চলে আসবে, যেহেতু নেতা চলে আসছে। এর মধ্যে অনেকে বলার চেষ্টা করতেছে যে উনি আবার 7 দিন পর চলে যাবে। এটা আমার একদমই বিশ্বাস হয় না, এটা একটা ভুয়া নিউজ। 7 দিন পর কেন চলে যাবে উনি? এটা কি হয়? আর যদি 7 দিন পর চলে যাইতো, তাহলে কিন্তু জেবুকে আনতো না। জেবুকে চিনেন আপনারা? ওনার বিড়াল, খুব প্রিয় বিড়াল, সাইবেরিয়ান। হ্যাঁ, সাইবেরিয়ান বংশদূত, বয়স মনে হয় 7 বছর। তারও পাসপোর্ট লাগছে, ভিসা লাগছে এই দেশে আসার জন্য। জেবু এই দেশে, বাংলাদেশে পা রাখলো। যারা ভাই পশুপ্রিয়, বিড়াল কুকুর পালেন, তারাই ব্যাপারটা বুঝবেন, অন্যরা ব্যাপারটা বুঝবেন না। এই যে নিয়ে আসছে না ভাই, এটা প্রমাণ করে যে উনি আর যাচ্ছেন না। যদি 6-7 দিনের জন্য আসতো, তাহলে কারো কাছে রেখে আসতো জেবুকে। জেবু আসাতেই প্রমাণ হয় আপনারা যারা বলতেছেন 7 দিন পর চলে যাবে, এটা একটা ভুয়া নিউজ আমার দৃষ্টিতে। জেবু দিয়েই প্রমাণ দিলাম। যাই হোক,
এর মধ্যে ভাই আরেকটা খুব সুন্দর নিউজ আছে, ভালো নিউজ আছে, খুশির খবর আছে। একটু চিৎকার করে কথা বলতে হবে। এই আওয়াজ ভাই আমার কানে লাগতেছে, আপনাদের কানে লাগতেছে কিনা জানি না, কিন্তু আমি অনেক দূর যাইতে পারি, কিন্তু যাবো কিভাবে? এদিকে না সব পানি, সব পানি, ওদিকে যাওয়া যাবে না, ওদিক দিয়ে ঘুরা যাইতে হবে। এর মধ্যে সূর্য মামা চলে যাবে। সূর্য মামা থাকাকালীন খুশির খবরটা শেয়ার করি আপনাদের সঙ্গে। সেই খুশির খবরটা কি জানেন? আপনারা যারা আমাকে ফলো করেন দেখছেন আমি খুব এনসিপিকে সাপোর্ট করি। আপনারা প্রথম থেকে খেয়াল করেন আমি এনসিপি নিয়ে অনেক অহংকার নিয়ে অনেক কথা বলছি, অনেক হিসাব মিলাইবার চেষ্টা করছি এবং সবকিছুই ঠিক যাচ্ছিল। কিন্তু কিছুদিন যাবৎ এনসিপির ওই যে একবার বিএনপির দিকে যায়, আবার নাকি জামাতের দিকে আসবে, আবার বলে আমরা নিজেরাই নির্বাচন করব, এবং ওনাদের কথাবার্তার মধ্যে কেমন যেন ব্যালেন্স পাচ্ছিলাম না। হ্যাঁ, ব্যালেন্স পাচ্ছিলাম না। ওনাদের মধ্যে থেকে একজন যখন বললো ৭১-এর বিচার হইতে হবে জামাতে ইসলামের, তখন থেকে ভাই মনটা নষ্ট হয়ে গেছিল। মনের ভিতরে ভাই ধিকি ধিকি আগুন জ্বলতেছিল যে এইটা কি বললো, হায় হায় ওই পুরানা বয়ান, ওই আওয়ামী লীগের বয়ান তাদের মুখে কেন আসলো। তখন থেকে ভয় ঢুকে গেছিল যে এই দলটা না বেপথে চলে যায়, যার জন্য কিছুদিন যাবত কোনো কথা বলতেছিলাম না। কিন্তু আজ থেকে আবার কথা বলা শুরু হবে, কারণ জামাতে ইসলামের সঙ্গে ওনারা একজোট হইয়া নির্বাচন করবে। এটাই সঠিক পথ। জামাতে ইসলামের ৮ দল ছিল, ওনারা ৮টা দল মিলে যে একটা প্ল্যাটফর্মে আছে, এখন ৯টা হয়ে গেল, এবং এটাই সঠিক পথ। এটাই চাইতেছিলাম মন থেকে, কারণ আপনারা নিজেদেরকে প্রমাণ করছেন ইমাম হিসাবে। হ্যাঁ, এই যে নাহিদ ইসলাম যেদিন প্রথম আমাদের সঙ্গে পরিচয় হয় সেই দক্ষিণ প্লাজায় সংসদ ভবনের, সেদিন ওনাকে ইমাম হিসাবে পরিচয় করাই দিছিল। কিন্তু একজন ইমাম কিভাবে বেপথে যাবে? এটা তো হইতে পারে না, সঠিক পথে থাকতে হবে। ইমাম বলতে কি বুঝায় ভাই, বুঝছেন? যে নেতা, হ্যাঁ নেতা, মনে করেন যে ইমামতি করতেছে, উনি আমার নেতা, উনার পিছনে আমি নামাজ পড়বো কেন? উনাকে আমি বিশ্বাস করি, উনাকে বিশ্বাস করি বলেই তো উনার পিছনে নামাজ পড়তেছি, তার মানে উনি আমার ইমাম। ঠিক তেমনি ভাই নেতাও একজন ইমাম। নেতার পিছনে আমরা কখন থাকবো? যখন আমরা বিশ্বাস করবো যে না, ও সঠিক পথে আছে, ও আমাদের জন্য কাজ করবে। এটাই তো নেতা হয়, তাই না? কিন্তু নেতা যখন কারো কাছে বিক্রি হয়ে যাবে, সেটা তো নেতা হইতে পারে না। যেমন ধরেন এই যে একটা গুজব যে ছড়াইয়া গেছিল যে আনন্দবাজার পত্রিকা নিয়ে, আমি মনে করছিলাম এই কথাটা তুলবেন উনি আজকের ভাষণে। হ্যাঁ, এই যে ৩০০ ফিটের ভাষণে হয়তো এই কথাটা বলবে যে আনন্দবাজার পত্রিকা এটা একটা গুজব ছড়াইছে আমার বিরুদ্ধে। এই কথাটা অন্তত বলবে, হয়তো নাম না নিয়ে বলুক, আকার ইঙ্গিতে হইলেও বলবে যে ওইখান থেকে গুজব ছড়ানো হচ্ছে যে আমি 3টা ওয়াদা করে আসছি ভারতের সাথে। এরকম গুজব ছড়াইছে না যে 3টা ওয়াদার মধ্যে একটা হয়েছে কি যে ওই জুলাই গণ অভ্যুত্থানে যারা জুলাই গণ অভ্যুত্থান ঘটাইছিল, বিপ্লব ঘটাইছিল, এদেরকে ধীরে ধীরে মুছা ফেলতে হবে। আরেকটা ছিল কি আওয়ামী লীগকে পূর্ণ ভাষণ করতে হবে। আরেকটা ছিল কি জানো, এরকম হাবিজাবি অনেক কিছু ছিল। আমি এগুলা খুব কাউন্ট করতে চাই না। আমি এর আগেও আপনাদেরকে বলছি যে আনন্দবাজার পত্রিকা এটা পয়সা খায় এই কাজটা করছে। অনেকে বিশ্বাস করতে চান না, এই জন্য যে আনন্দবাজার কেন পয়সা খায় এই কাজটা করবে, কারণ ভারত তো বিএনপির সাথে হাত মিলাইছে, এটাই শোনা যাচ্ছে। তাহলে আনন্দবাজার তো ভারতের পত্রিকা, এবং তারা তো চাইবেই এটা লুকাইতে, গোপন করতে। এটা প্রকাশ করবে কেন ভাই? এটা প্রকাশ করবে এই জন্য যে ভারতের একমাত্র বন্ধু আওয়ামী লীগ, তাই না? আপনি আমার একমাত্র বন্ধু, ধরেন আপনি যদি আমার একমাত্র বন্ধু হন, আর আমি যদি দেখি আপনি আমাকে একটু এড়ায় চলতেছেন এবং আরেকজনের সাথে বন্ধুত্ব করতেছেন, এটা আমি মাইনা নেবো না। তার মানে ধরেন আমি আওয়ামী লীগ, আমার জায়গাটা আপনি ভারতে দখল করে ফেলাইবেন বিএনপি আইসা, এটা হইতে পারে। যার জন্য আমি আওয়ামী লীগ হইয়া আনন্দবাজার দিয়া ওই নিউজ করাবো যেন সবাই পচায়, তার মানে যেন ভারতের কোলে বসতে না পারে, সেই ব্যবস্থাটাই তো আমি করবো। আমার জায়গাটাকে আমি ছাড়বো না, তাই না? এর জন্যই বলছিলাম, দেখেন শেখ হাসিনা একটা ইন্টারভিউ দিছে কোন একটা পত্রিকা, আপনারা দেখেন ওইখানে কি বলতেছে যে চিকেন নেক নিয়ে যে বাংলাদেশ কথা বলতেছে, এটা একদমই উচিত না। এটা একটা দেশের নিরাপত্তার ব্যাপার। মানে ভারত নিয়ে ভাবতেছে যে ভারতকে যে চিকেন নেক নিয়ে ওই যে আমাদের হাসনাত আব্দুল্লাহ যেভাবে কথা বলছিল ওই 7 সিস্টেম নিয়ে, ওইটাই বলতেছে এরকম হুমকি ধামকি দেওয়া ভালো না। এটা একটা দেশের নিরাপত্তার ব্যাপার। ভারত আমাদের প্রতিবেশী, ভারত আমাদের বন্ধু দেশ, এবং ভারত ছাড়া একটা জায়গায় লিখছে উনি তো আবার লিখিত ইন্টারভিউ দেয়, ভারত ছাড়া কোনোদিনই বাংলাদেশের উন্নতি হবে না। এই কথাটা উনি বলতেছে। যার জন্যই বলছি যে ভারতে কাউকে ঢুকতে দিবে না, আওয়ামী লীগ এটা দখল করে রাখবে। কেউ ঢুকতে চাইলে ওরকম আনন্দবাজার পত্রিকা দিয়ে গুজব ছড়াইয়া দিবে। এসব গুজব আমরা কানে নিতে চাই না। আমরা বিশ্বাস করতে চাই এই দেশে যারা রাজনীতি করবে, এই দেশে যারা রাজনীতি করতে চান তাদেরকে একটা কথাই মাথায় রাখতে হবে, ৩৬শে জুলাই 2024-এর 5ই আগস্ট, এই আগস্ট থেকেই আবার নতুন পথে আগাইতে হবে, পিছনে যাওয়া যাবে না। দেশে এসেই তারেক রহমান বিরাট ভুল করলেন, ভুল বক্তব্য দিলেন, যে বক্তব্যে আমরা একমত নই এবং আমরা এর প্রতিবাদ জানাতে বাধ্য। দর্শক, আমাদের সবার নৈতিক দায়িত্ব তারেক রহমান যা ঘটিয়েছেন তার প্রতিবাদ জানানো। তারেক রহমান দেশে এসেছেন, এই জন্য বিএনপির সাথে আমরা খুশি। বিশেষ করে ব্যক্তি তারেক রহমান, রাজনৈতিক নেতার ঊর্ধ্বে তার যে ইমোশন, এর প্রতি বরাবরের মতোই আমাদের শ্রদ্ধা। কিন্তু বাংলাদেশের রাজনীতির যে 5 আগস্ট পরবর্তী পরিবর্তন, এই পরিবর্তনের বিরুদ্ধে কার্যত তিনি অবস্থান নিয়েছেন। তিনি এই পরিবর্তনের সাথে একমত নন, তিনি উল্টো পথে হাঁটছেন। জনমনের যে সন্দেহ এবং যেটা অলরেডি প্রতিষ্ঠিত হয়েছে সেটা সত্য হচ্ছে কি, জনমনের সন্দেহ এবং আনন্দবাজারের মাধ্যমে প্রমাণিত হয়েছে তারেক রহমান ভারতের উপর ভরসা করে এসেছেন, দিল্লির সিগন্যাল এসেছেন। ওই যে আমার আসার সিদ্ধান্ত অবারিত নয়, একক সিদ্ধান্ত নয়,
এই সব ব্যারিকেড উঠে গিয়েছে। কি সেটা? ওই যে দিল্লির গ্রিন সিগন্যাল পেয়েছেন, মানে ভারত তারেক রহমানকে সমর্থন দিবে, ক্ষমতা এনে দিবে। এখন তারেক রহমানকে ভারত সমর্থন দেওয়ার অর্থ কি, এটাও আবার জনগণকে বুঝতে হবে। এর অর্থ হচ্ছে 111 যেরকম একটা সূক্ষ্ম কারচুপি নির্বাচনের মধ্য দিয়ে আওয়ামী লীগ ক্ষমতা এসেছিল, ওইভাবে আওয়ামী লীগকে ক্ষমতা এনে দেয়া। এটা হচ্ছে ওই কারচুপি সূক্ষ্ম নির্বাচনের তাৎপর্য। তো দর্শক, তারেক রহমান সেটাই চায়। তারেক রহমান যে বক্তব্য দিয়েছে, সেই বক্তব্যে বিরাট কিছু আপত্তিকর জায়গায় এসেছে। যেমন প্রথমে সবচেয়ে আলোচিত বিষয় শরীফ ওসমান হাদির ঘটনাটায় আসি। শরীফ ওসমান হাদির মূল পরিচয় কি, তাকে কেন হত্যা করা হয়েছে, আমরা কিভাবে দেখি, এটা আগে প্রথমে বলি। শরীফ ওসমান হাদির মূল পরিচয় হচ্ছে তিনি ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে অগ্রসৈনিক। মূলত শরীফ ওসমান হাদির শাহাদাতের পর যত প্রতিক্রিয়া, সবকিছু কিন্তু ভারতের বিরুদ্ধে। এবং ভারত বাংলাদেশ সম্পর্কের যে এই 55 বছর ইতিহাসের সবচেয়ে তলানিতে, এমনকি বাংলাদেশ সরকার হুমকি দিয়েছে যে ভারতের সাথে সম্পর্ক সীমিত করবো, ভিসা দেওয়া নিয়ে অনেকাংশে বন্ধ। বাংলাদেশ তার ভিসা সেন্টার বন্ধ করে দিয়েছে বেশ কয়েক জায়গায়, ভারতও বন্ধ করে দিয়েছে বেশ কয়েক জায়গায়। এবং নজিরবিহীন প্রতিবাদ জানিয়েছে একে অপরকে, হাই কমিশনকে ডেকে তলব করে 10 দিনে 2 বার, যেটা অতীতে কখনো ঘটেনি। একই দিনে বাংলাদেশ ভারতের হাই কমিশনারকে ডাকে, ভারত বাংলাদেশ হাই কমিশনারকে ডাকে। তো এগুলো তাহলে এটার অর্থ কি? এর মানে শরীফ ওসমান হাদি ইজ অল অ্যাবাউট ভারতের আধিপত্যবাদ বিরোধী আন্দোলন। শরীফ ওসমান হাদির সুপ্রিমেসি এটা। ওসমান হাদি জুলাইয়ের কোনো সমন্বয়ক ছিলেন না, জুলাই আন্দোলনের একজন সৈনিক ছিলেন, কিন্তু কোনো সমন্বয়ক ছিলেন না। ওসমান হাদি কোনো জনপ্রিয় রাজনৈতিক নেতা নন, তার কোনো বড় রাজনৈতিক দল নেই, এবং তার কোনো দলই নেই। ইনকিলাব মঞ্চ এটা কোনো পলিটিক্যাল পার্টি না, ইনকিলাব মঞ্চ এটা একটা কালচারাল অর্গানাইজেশন। তিনি নির্বাচন করতে চেয়েছেন একজন সংস্কৃতি কর্মী হিসাবে, স্বতন্ত্র নির্বাচন করতে চেয়েছেন, ইন্ডিপেন্ডেন্ট ইলেকশন করতে চেয়েছেন। তাহলে কি দাঁড়ালো? শরীফ ওসমান হাদির কোনো পলিটিক্যাল আইডেন্টিটি ওই অর্থে নেই। তার আইডেন্টিটি একটাই, বাংলাদেশে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার হওয়া। যার ফলে ভারত বাংলাদেশ সম্পর্ক 55 বছর ইতিহাসে সবচেয়ে তলানিতে ওসমান হাদির শাহাদাতকে কেন্দ্র করে জনগণ জুলাই ঐক্য থেকে শুরু করে অনেকেই দেখেছেন যে বলেছে যে ভারতের অ্যাম্বাসি ইট খুলে আনবো আমরা। বিভিন্ন জায়গা থেকে দাবি উত্থাপন করা হয়েছে, যদিও এটা বাস্তবসম্মত নয়। এটা ভারত বিরোধিতার একটা প্রতীকী দিক। আমি নিজেও বলেছি যে প্রণয় বর্মাকে গ্রেপ্তার করতে হবে, তারপরে বাংলাদেশে ভারতের যত কূটনীতিক আছে তাদের সবাইকে লাথি দিয়ে বের করে দিতে হবে। তো ওসমান হাদির মূল রেলেভেন্স, মূল সুপ্রিমেসি, মূল পরিচয় তো ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে নেতা, আইকনিক ফিগার। শাহাদাতের পর এটা আরো জোরালো হয়েছে। আর সেই ওসমান হাদিকে তারেক রহমান বিকৃত করেছে। আমরা নিন্দা জানাই। তারেক রহমান ওসমান হাদিকে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে এইসব শব্দগুলো উচ্চারণ করেনি। কি বলেছেন? যে ওসমান হাদি গণতন্ত্রের একজন সৈনিক। কিসের গণতন্ত্রের সৈনিক? হ্যাঁ, গণতন্ত্র ওভারঅল আমরা সবাই গণতন্ত্রের সৈনিক, কিন্তু এই পরিচয় তিনি কোথায় পেয়েছেন? ওসমান হাদিকে গণতন্ত্রের একজন সৈনিক হিসেবে পরিচয় করিয়ে দেয়া, এটা ওসমান হাদিকে বিকৃত করা। এবং আসলে যে তারেক রহমান ভারতের কাছে বিক্রি হয়ে এসেছেন, মুসলেকা দিয়ে এসেছেন, তার প্রমাণ। আর যদি এরকম মুসলেকা দেওয়ার ঘটনা না ঘটতো, তাহলে ওসমান হাদিকে তারেক রহমান ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে অগ্রসৈনিক হিসেবে চিহ্নিত করতেন, যেটা জামায়াত ইসলামী করেছে, যেটা এনসিপি করছে, যেটা চরমোনাই করছে। তাহলে তারেক রহমানের আসল ভেজাল, জল্পনা কল্পনার অবসান হয়েছে। বুঝতে পারছেন যে ভারতের বিরুদ্ধে কিছু বলতে পারবে না। শুধু কি এটা? আপনি টোটাল বক্তব্য ফ্রম দি বিগিনিং টু এন্ড শুনেন। তারেক রহমান হাসিনাকে ধরে এনে ফাঁসি দিবে, বা ফেসিস্ট হাসিনা, স্বৈরাচার আওয়ামী লীগ, এই ফেসিস্টদের রাজনীতি করার কোনো অধিকার থাকবে না, এরকম কোনো কথা বলেছে? মানে যে ফেসিবাদের কারণে তারেক রহমান এতদিন নির্বাসিত ছিলেন, সেই ফেসিবাদের বিরুদ্ধে, গণহত্যাকারী ডাইনি হাসিনার বিরুদ্ধে এবং গণহত্যাকারীদের আশ্রয়দাতা ভারতের বিরুদ্ধে তারেক রহমান কোনো বক্তব্য দিয়েছে? আছে? দেখাতে পারবেন? দেখান তাহলে। এটা বলেছে? বলে নাই। হাসিনার ফাঁসির রায়ের দিনে কিছু বলে নাই, তার এখন দেশে এসে। তাহলে এটা দ্বারা স্পষ্ট বোঝা যায় যে তারেক রহমানের মধ্যে ভেজাল আছে। মানে আসলেই ভারতের কাছে মুসলেকা দিয়ে এসেছেন। এরপরে যে জুলাইয়ের কারণে খালেদা জিয়া মোটামুটি চিকিৎসা নিতে পেরেছেন, লন্ডন যেতে পেরেছেন একবার, যে জুলাই বিপ্লবের কারণে তারেক রহমান বাংলাদেশে আসতে পেরেছে, তারেক রহমান বাংলাদেশে আসতে পেরেছে, এটা তো বিএনপি কিংবা তারেক রহমান কোনো অ্যাচিভমেন্ট না। তারা তো আর আসার পরিস্থিতি তৈরি করতে পারেনি। ছাত্র জনতার জুলাই বিপ্লবের মাধ্যমে এটা ঘটেছে। তাহলে জুলাই বিপ্লবকে কিভাবে উপস্থাপন করেছে তারেক রহমান একটু দেখেন। এটা একটা আন্দোলন, জুলাই আন্দোলন বলেছে। জুলাই কি বিপ্লব বা মহান কিছু এরকম আলাদাভাবে, বা জুলাই নিয়ে তেমন কিছু বলেন, অল্প একটু সময় বলেছেন, তা হচ্ছে জাস্ট একটা আন্দোলন। এর মানে 90-এর আন্দোলন, এবং তুলনা করেছেন 90-এর আন্দোলন, 75-এর পর সেই বিপ্লব সংহতি দিবস যেটাকে আমরা পালন করি 7 নভেম্বর, আরো 10টা আন্দোলনের মতো একটা আন্দোলন। তাহলে এটা দ্বারা স্পষ্টতে বোঝা যায় যে তারেক রহমানের দৃষ্টিভঙ্গি কি। তারেক রহমানের দৃষ্টিভঙ্গি আমাদের জুলাইয়ের পক্ষে না, ভারতের বিরুদ্ধে না, এবং গণকবর ভিজিটে যাবেন এরকম কোনো প্ল্যান আছে তাও নাই। আওয়ামী লীগ বিরুদ্ধে না, ভারপ্রাপ্ত আওয়ামী লীগ, ভারপ্রাপ্ত শেখ হাসিনা, তারেক রহমান, ভারপ্রাপ্ত আওয়ামী লীগ, বিএনপি, এটাই তো আমরা দেখতে পাচ্ছি। তাহলে কেন এই প্রশ্নগুলো অ্যাড্রেস করলেন না তারেক রহমান? এর উত্তর বিএনপি দিতে পারবে, কোশ্চিন কালও দিতে পারবে না। এই জন্যই তারেক রহমানকে জাতি গ্রহণ করবে না। কারণ বাংলাদেশের জনগণ যে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার হতে পারবে, জিয়াউর রহমানের মতো, তাকে ভোট দেবে আগামী নির্বাচনে।
দর্শক, আশা করি সবগুলো ভিডিওই দেখেছেন এবং বিস্তারিত আলোচনা শুনেছেন। তো প্রত্যেকটি বিশ্লেষকদের বিশ্লেষণ শোনার পরে আপনারা কি জানলেন বুঝলেন, অবশ্যই আপনাদের সেই মূল্যবান মতামতটি ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবেন না। আর হ্যাঁ, পারলে ভিডিওটি শেয়ার করবেন। আর আমাদের নাসির বার্তা ইউটিউব চ্যানেলে এখনো যারা সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এই ধরনের আপডেট গরম গরম খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে, কথা হবে নতুন কোনো টপিক, নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।